পড়ছিলাম বধুয়া তুমি আমাবস্যা, কলমে নুরাইশা মাহানুর। পর্ব সংখ্যা 1। শেষে কিনা তুই একটা আশ্রিতা মেয়ের জন্য পাগল হয়েছিস ফুয়াদ, তাও আবার যার কোনো জন্মের ঠিক নেই। বাক্যটা সম্পূর্ণ হওয়ার আগেই বাতাসটির এক প্রচণ্ড আঘাত নেমে এলো মাহিমার গালে। সজোরে কষিয়ে একটা থাপ্পড় লাগালো ফুয়াদ। আকস্মিক আঘাতে ভারসাম্য হারিয়ে সে ফিসলে গিয়ে কাউচে ধপাস করে পড়ল। জ্বলন্ত বিস্ময় নিয়ে তাকিয়ে রইল ফুয়াদের দিকে। ততক্ষণে ফুয়াদের কপালের শিরাগুলো সাপের মতো ফুলে উঠেছে, চিকচিক করছে ঘামের বিন্দু। দাঁতে দাঁত চেপে চোখের গভীরে জমে থাকা আগুন নিয়ে ফুয়াদ ছুড়ে দিল, আগে নিজের অবস্থান ভালো করে দেখে নে, তারপর অন্যকে নিয়ে মন্তব্য করিস। কি দেখিয়ে ওই মেয়ে তোকে এমন পাগল করেছে? কি আছে ওই মেয়ের মধ্যে যে আমার মধ্যে নেই? আফটার অল আমিও একটা মেয়ে। হঠাৎ করেই ফুয়াদের গলা ফেটে বেরিয়ে এলো এক অস্বস্তিকর হাসি, যেন কোনো তুচ্ছ কৌতুক তার সহ্য সীমা ছুঁয়ে গেছে। এক হাত কোমরে ঠেসে অন্য হাতে কপাল মুছতে মুছতে সে হেসে চলেছে দম বন্ধ করা আনন্দ নিয়ে। সেই হাসির দিকে নির্বাক হয়ে গালে হাত চেপে তাকিয়ে রইল মাহিমা। কয়েক মুহূর্ত পর হাসি থামিয়ে অত্যন্ত অবজ্ঞার সহিত ফুয়াদ শুধালো, তুই নিজেকে মেয়েও ভাবিস? তোর ভেতরে আমি তো নারীত্বের কোনো চিহ্নই দেখি না। না আছে শালীনতার ছাপ, না আছে লজ্জার আবরণ, আর না আছে এমন কোনো সামর্থ্য যা একজন পুরুষকে প্রেমে বাঁধতে পারে। যা আছে তা কেবলই লালসা দেখানো ছেলেদের জন্য। আমি নিশ্চয়ই সেই দলে পড়ি না। ফুয়াদ। চিৎকারটা ছিটকে বেরিয়ে এলো মাহিমার গলা থেকে, কিন্তু ফুয়াদের চোখের পাতাও কাঁপল না। সে যা বলেছে তার জন্য অনুশোচনার নিম্নতম ছায়াও তার মুখে পড়েনি। অতএব প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন অনুভব করল না সে। এই মেয়েকে আমি দেখে নিব। ঝড়ের গতিতে ঘর ত্যাগ করল মাহিমা। করিডোরের মোড়ে এসে আচমকা এক দেহের সাথে সংঘর্ষ খেল। প্রচণ্ড ধাক্কায় জায়রা 2 কদম পিছিয়ে গেল। জায়রাকে চোখে পড়তেই মাহিমার শিরায় জমে থাকা খাড়ক রক্ত ফুটে উঠল। দাঁত আঁকড়ে সে হাত তুলল জায়রার গাল বরাবর, কিন্তু আঘাতের আগেই থমকে গেল সেই হাত। মাঝপথে তাকে থামিয়ে দিয়েছে শক্ত এক বাঁধন। মাহিমা বিস্মিত হয়ে তাকালো নিজের কবজির দিকে। জায়রার আঙুলগুলো শব্দ করে পাকড়াও করে আছে মাহিমার হাত। সেই দৃশ্যে মাহিমার শরীরের বাকি রক্তটুকু আরও বেপরোয়া হয়ে উঠল। হাত ছাড়াতে গিয়েও পারল না। জায়রা আরও শক্ত করে চেপে ধরল তা। আপনার হাতটা প্রয়োজনের চেয়ে একটু বেশিই চলে আপু। নিয়ন্ত্রণের বালাই নেই, তাই ভাবলাম আমি সাময়িকভাবে লাগামটা ধরে দিই। পরের বার থেকে নিজে নিজে সামলানোর চেষ্টা করবেন কেমন? দাঁত খিচিয়ে কথাটা বলেই এক ঝাঁকি দিয়ে মাহিমার হাতটা ঝেড়ে ফেলল জায়রা। দূর থেকে তাদের দেখছে ফুয়াদ। মাহিমা তেড়ে আসতেই ফুয়াদ এগিয়ে এসেছিল মাহিমার হামলা থেকে জায়রাকে বাঁচানোর জন্য, কিন্তু তার আগে জায়রাই মাহিমাকে উচিত শিক্ষা দিয়ে দিয়েছে। আর সেদিকে তাকিয়ে এই মুচকি হাসছে ফুয়াদ। ঠিক এই কারণেই জায়রাকে ফুয়াদের এত পছন্দ। মেয়েটা কখনোই কিছুতে আপোষ করে না। মরে যাবে তবুও নিজের সম্মান বিকাবে না। মাহিমার সামনে থেকে নির্বিকার ভঙ্গিতে হেঁটে চলে এলো জায়রা। দৃষ্টিতে অবহেলা, ভঙ্গিতে অনাসক্ত এক দৃঢ়তা। এগিয়ে যেতে যেতেই হঠাৎ চোখাচোখি হয়ে গেল ফুয়াদের সঙ্গে। সেই খনিজ সংঘাতে কোনো শব্দের প্রয়োজন পড়ল না। দুজনা দৃষ্টির মাঝখানে নীরবে চলতে লাগলো অসংখ্য অঘোষিত হিসেব নিকেশ। ফুয়াদ মনে মনে শুধালো, জায়রা ইসমাত, আই লাইক ইউর অ্যাটিটিউড। একই নজরে তাকিয়ে মনে মনে জায়রা শুধালো, ঠিক তার উল্টো, মির্জা উমাইর ফুয়াদ, তোমাকে তো আমি দেখে নেব। ব্যাস এইটুকুই। দুজনে দুদিকে গন্তব্যে হাঁটা ধরল। মাহিমার রাগে দুঃখে দুজনের দিকে তাকিয়ে গটগট করে হেঁটে চলে গেল সেখান থেকে। জায়রা এই বাড়ির কেউ না, আবার গুরুত্বপূর্ণ কেউ। এই দ্বৈত অবস্থানের ব্যাপারটা ঠিক ধোঁয়াশা। সম্পর্কের হিসাব খুললে দেখা যায় তাকে এবারের দোরগোড়ায় এনে দাঁড় করিয়েছিল ফুয়াদের ছোটটা চাচা তৈয়ব মির্জা। জায়রা আসলে তৈয়বের বড় শালী শিলার মেয়ে। শিলার ছোট বোন শিরিনকে বিয়ে করেছিল তৈয়ব। আর এক সময় শিলা ও তৈয়বের বন্ধুত্ব ছিল আত্মীয়তার চেয়েও দৃঢ়। কিন্তু জায়রার কোনো পিতৃ পরিচয় নেই। জায়রার জন্মের 2 বছর পরেও কেউ তার বাবার পরিচয় জানতে পারেনি। সবাই ধরে নিয়েছে এই সন্তান অবৈধভাবে জন্ম দিয়েছে শিলা। লোকের কটূক্তি, অবিচার, অপমান সহ্য করতে না পেরে একসময় বোন আর বোনের স্বামী তৈয়বের হাতে জায়রাকে তুলে দিয়ে আত্মহত্যা করেন শিলা। সেই দিন থেকে তৈয়ব মির্জার ঘরে বড় হতে থাকে জায়রা। নিজের সন্তানের মতো করেই লালিত। শিরিন শুরুতে আদর করেছিল, মায়া দেখিয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে সেই আদর ক্ষয়ে গিয়ে জন্ম নেয় বিরাগ। এখন শিরিনের নিজের 2টি কন্যা আছে, আর মাতৃত্বের হিসেব বড়ই নিষ্ঠুর। সেখানে জায়গা পায় না অতিরিক্ত কেউ। অথচ তৈয়বের জায়রার প্রতি সীমাহীন স্নেহ।
আর এই অযাচিত ভালোবাসা ধীরে ধীরে জায়রাকে শিরিনের চোখে অপ্রিয় অসহ্য এক ধরনের নীরব প্রতিদ্বন্দ্বিতে পরিণত করেছে। নিজের চেয়ারে দোলায় দুলতে দুলতে আকাশের দিকে চেয়ে আছেন তৈয়ব মির্জা। জানালার বিশাল ফ্রেম ভেদ করে দূরের আকাশটা স্পষ্ট। ম্লান নক্ষত্রগুলো ক্ষীণ দীপ্তিতে জ্বলে আছে। তাদের মাঝখানে অর্ধচন্দ্র ঝুলে আছে অবসন্ন প্রহরের সাক্ষী হয়ে। রাত গভীরের পথে ঘড়ির কাঁটা এগিয়ে গেছে 11টার ঘরে। এমন সময় দরজায় আলতো টোকা পড়ল। আসবো বাবা। মাথা দুলিয়ে পেছন ফিরে তাকাতেই তৈয়ব দেখলো জায়রা দাঁড়িয়ে আছে। তাকে দেখে একগাল হেসে উঠল। আসো না মা, দাঁড়িয়ে আছো কেন? জায়রা 2 কাপ ধোয়া ওঠা চা নিয়ে এসেছে তৈয়বের ঘরে। রাত বাজে এখন 11টা। সবাই যে যার ঘরে ব্যস্ত। তৈয়বের সাথে শিরিনের সম্পর্ক বেশ জটিল। একই ছাদের নিচে থেকেও তারা আলাদা বাসিন্দা। 5 বছর ধরে একে অপরের জীবনে প্রবেশ অধিকার নেই বললেই চলে। কন্যাদের মুখের দিকে তাকিয়ে বিচ্ছেদের কাগজে সই পড়েনি, কিন্তু স্বামী স্ত্রীর সংজ্ঞা বহু আগেই মেয়াদ উত্তীর্ণ। এই বাড়িতে তৈয়বের সবচেয়ে ঘনিষ্ঠ মানুষটা জায়রাই। নিজের মেয়েরা থাকে মায়ের বলয়ে, আর তৈয়বের দৈনন্দিন খোঁজখবর, অসুখ বিসুখ, রাত জাগা সবকিছুর ভার এসে পড়ে জায়রার কাঁধেই। আমি জানতাম তুমি এখনো ঘুমাওনি, তাই চা করে নিয়ে এসেছি। আমার মেয়ে কত লক্ষ্মী। চায়ের 1 কাপ এগিয়ে পাশে রাখা ছোট্ট টুলটায় বসে পড়ল জায়রা। দুজনে চা খেতে লাগলো। জায়রা চায়ে চুমুক দিয়ে বলে উঠল, একটা কথা বলতাম বাবা। বলো মা। রমণীর কণ্ঠটা থেমে এলো সহসা, যেন আগত শব্দগুচ্ছ উচ্চারণ করতে তার বেশ জড়তা। নাকডলে কণ্ঠ খাদে ঢুকিয়ে উচ্চারণ করলো, বাবা, এবারের সেমিস্টার ফিটা এখনো জমা হয়নি, আর বেশি সময় নেই। কালকে নিয়ে যেও। আচ্ছা। হাসি ছড়ালো রমণীর ওষ্ঠ জোরে। এই ভদ্রলোক কখনো কোনো কিছুতেই না করে না তাকে। তার মধ্যে আবার একটা দীর্ঘশ্বাস এলো। এই লোক না থাকলে কি হতো? সব কঠিন পরিস্থিতি কি করে সামাল দিত সে? কি করেই বা লড়ে যেত নিজের জন্য? কোথায় ঠাঁই হতো তার এই ক্ষুদ্র জীবনের? তৈয়বের দিকে তাকিয়ে মায়াময় চাহনি নিক্ষেপ করে তাকালো সে। একদিন ঠিক এই মানুষটার সব ঋণ শোধ করবে সে। পারবে তো? তৈয়বের সাথে আরো কিছুক্ষণ গল্প করে চলে এলো জায়রা। নিজের ঘরে ফিরে যথারীতি বই খুলে বসলো জায়রা। কয়েক পৃষ্ঠা উল্টাতেই মনটা ছিটকে গেল অন্যত্র। দিনের আলোয় শোনা কথাগুলো আচমকা মনে পড়ে গেল। সত্যি বলতে ইচ্ছে না থাকা সত্ত্বেও মাহিমা আর ফুয়াদের কথাগুলো শুনে ফেলেছিল সে। মাহিমা ফুয়াদের খালাতো বোন। একই এলাকায় তাদের বাড়ি, তাই আসা যাওয়া লেগেই থাকে। গত 1 বছর ধরে মাহিমার অতিরিক্ত উপস্থিতি ফুয়াদের সহ্য সীমা ছাড়িয়ে গেছে। সেই বিরক্তি থেকেই ফুয়াদ বলে বসেছিল সে নাকি জায়রাকে পছন্দ করে, আর সে সুবাদেই জায়রাকে নিয়ে এতগুলো কথা বলে দিয়েছে মাহিমা। জায়রা জানে ফুয়াদ ইচ্ছে করেই তার নাম নিয়েছে, আর এখানেই জায়রার রাগ হচ্ছে। নিজের থেকে মাহিমাকে ছাড়াতে জায়রাকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করেছে ফুয়াদ। আদতে ফুয়াদের সাথে তার সম্পর্ক তেমন ভালো নয়, আর না তাদের মধ্যে কিছু হবার সম্ভাবনাও আছে। একটা শক্ত জায়গা তৈরি করতে পারলেই সে এই বাড়ি ছেড়ে চলে যাবে। এই ছাদের নিচে সহ্য করা অপমানগুলো তার স্মৃতিতে স্থায়ী ক্ষত হয়ে থাকবে আজীবন। পরিস্থিতির বেড়াজালে আটকে আছে বলেই এখনো এখানে। অল্প বয়সেই জীবন তাকে অপ্রয়োজনীয় অনেক পাঠ শিখিয়ে দিয়েছে। তৈয়ব ছাড়া আর এ বাড়ির কারোর সাথেই সম্পর্ক রাখবে না জায়রা। আপাতত এইটুকুই তার ফিউচার প্ল্যান। ভাবতেই দম ফুরিয়ে এলো জায়রার। গভীর নিঃশ্বাস নিয়ে জানালার পাল্লা খুলে দিল সে। বাইরের খোলা হাওয়া তার ত্বক ছুঁতেই খানিক প্রশান্তি নেমে এলো। চোখ বন্ধ করে দম টেনে আবারও চোখ খুলতেই দৃষ্টি আটকালো তার ঘর থেকে যোজন দূরত্বে একটা ঘরের দিকে। বাড়ির পেছনে নিরিবিলি প্রান্তে দাঁড়িয়ে থাকা ফুয়াদের আর্ট হাউজে। চারপাশ কাচে ঘেরা বিশাল এক কাঠামো। রাতের হলুদ আলোয় ভেতরটা স্পষ্ট। একপাশে পর্দা সরানো, জানালাও খোলা। রাতের বেলায় হলুদ আলো জ্বলছে সেখানে। আরো মনোযোগ দিয়ে তাকিয়ে দেখল ফুয়াদ গভীর একাগ্রতায় কাজে ডুবে আছে। ফুয়াদ একজন আর্ট ও স্কাল্পচার শিল্পী। রং আর মাটির ভাস্কর্যই তার ধ্যান, সাধনা, পরিচয়। পারিবারিক ব্যবসার প্রতি তার কোনো টান নেই। সে নিজের নামে নিজের অস্তিত্ব গড়তে চায়। ইতোমধ্যে অনলাইন শপ দাঁড় করিয়েছে। খুব শীঘ্রই খুলবে একটি আর্ট গ্যালারি। গভীর একাগ্রতার বিশাল ক্যানভাসের সামনে দাঁড়িয়ে রং ছড়াচ্ছে ফুয়াদ। গায়ে জড়ানো অ্যাপ্রনে লেপ্টে আছে অসংখ্য রঙের দাগ। কোথাও গাঢ় নীল, কোথাও পোড়া লাল, কোথাও মলিন সাদা। অথচ সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। দৃষ্টি, মন, সত্তা সবটাই আটকে আছে ক্যানভাসের শ্বাস প্রশ্বাসে। দূর থেকে জায়রা উকি দিয়ে বোঝার চেষ্টা করছে কি আঁকছে সে। সাধারণত এই আর্ট হাউজে কারো প্রবেশ অধিকার নেই। বিশেষ লকে তালাবদ্ধ থাকে সব সময়। পর্দা নামানো থাকলে বাইরে থেকে দেখার উপায় থাকে না।
আজ ব্যতিক্রম, আর সেই ব্যতিক্রমেই কৌতূহল নামের অবাধ্য প্রাণীটা জায়রাকে বাধ্য করছে ওকে ঝুঁকি দিতে। কিন্তু ক্যানভাসটা উল্টো থাকায় কিছুই দেখল না জায়রা। এমন সময় আচমকাই ফুয়াদ মাথা উঁচিয়ে সরাসরি তাকালো জায়রার দিকে। সাথে সাথে দুজনের চোখ এক উইন্ডোতে আটকে গেল। আকস্মিক এই দৃষ্টি বিনিময়ে জায়রার বুকের ভেতর হঠাৎ ধক করে উঠল। নিঃশ্বাস যেন পথ হারালো তার। ফুয়াদ এমনভাবে তাকালো যেন সে জানে জায়রা তার দিকেই তাকিয়ে আছে, অথচ এতক্ষণে ফুয়াদ একবারের জন্য এদিকে তাকায়নি। অপ্রস্তুত বিস্ময়ে জায়রার শরীর কেঁপে উঠল। আচমকা এমন ভয়ানক চোখাচোখিতে জায়রার হেঁচকি উঠে গেল। তড়িঘড়ি করে জানালার পাল্লা টেনে বন্ধ করে দিল সে। সেই বন্ধ জানালার দিকে তাকিয়ে ফুয়াদের ঠোঁটের কোণে বাঁকা এক হাসি খেলে গেল। পরক্ষণেই সে আবার ক্যানভাসের দিকে মুখ ফেরালো। রঙে ভেজা শ্বাস ফেলে ফিসফিস করে বলে উঠল, আই কট ইউ, মিস জায়রা ইসমাত।